নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। আলাপনের আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। আমরা আজ কথা বলবো বাংলা ভাষার সংস্কৃতি, ঐতিহ্য এবং পরম্পরা এবং বাংলা ভাষার উত্থান নিয়ে। আমরা বাংলা ভাষাকে কতটুকু ভালোবাসি, আমরা বাঙালি বটে, বাংলা ভাষাটাকেই আমরা কি সেভাবে বাংলা ভাষার ঐতিহ্য সংস্কৃতিকে কি আমরা সেভাবে বহন করে নিয়ে যেতে পারছি? এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব। আমাদের মধ্যে এমন একজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছেন যার বিষয়ে আমি যতই বলবো ততই কম। উনি হলেন ডক্টর রাধাকান্ত সরকার, যিনি কিনা বিশিষ্ট নাট্যকার, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বটে, যার লেখা 250টারও বেশি বই প্রকাশিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে ওনার বই পাঠ্য করা হয়েছে এবং উনি তৎসঙ্গে প্রতিষ্ঠাতা সম্পাদক বিশ্ববঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন এবং প্রধান সম্পাদক বিশ্ব বাংলা। আর কত বলবো ওনার সম্বন্ধে, যত বলবো ততই কম। প্রথমে স্বাগত জানাবো আপনাকে, কেমন আছেন? নমস্কার দর্শকবৃন্দ, আমি ভালো আছি। আপনাদের সবার আশীর্বাদে এবং ভালোবাসায় অবশ্যই ভালো আছি। আপনাদের এখানে আসতে পেরে তো খুব ভালো লাগছে, খুব সুন্দর আয়োজন, এবং শান্তন টিভিকে এবং সঞ্চালিকা দীপান্বিতাকে আমার অশেষ ধন্যবাদ এবং নমস্কার। কি বলবো আপনার বিষয়ে, এতগুলো বই লেখা, দীর্ঘ পথ চলা, কি করে সম্ভব? না, সম্ভব তো দেখুন, ছোটবেলা থেকে আমার একটু লেখার প্রতি ঝোঁক ছিল বলবো। যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন আমার একটি নাটক আমি রচনা করি প্রথম, যেটি খুবই তৎকালীন সময়ে যাত্রা এবং থিয়েটার করে খুব হিট হয়েছিল। এটা মুচির ছেলে। তারপরে ধীরে ধীরে অনেক বই আমি লিখেছি এবং এই ত্রিপুরাতেও আমি এসেছিলাম আমার একটি উপন্যাস আত্মঘাতী আসাম লেখার কারণে। সেটা পরে ইংরেজিতে অনুবাদ করেছি, আসাম হেরিটেজ অ্যান্ড এনার্কি, আসাম আন্দোলনের পটভূমিকায়, এবং সেটা খুব বাজারে গ্রহণযোগ্যতা পেয়েছে, মানুষের কাছে মানে পাঠ্য উপযোগী হয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে। অনেকবার এডিশন হয়েছে বইটি, যার জন্য ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলের অনেক বিষয় তার মধ্যে আছে, যেটা বহু মানুষের কাছে আমি পরিচিতি পেয়েছি। ভালো লাগে আর কি। একদম, আপনাকে কাছে পেয়ে আমার খুব ভালো লাগছে এবং আপনার সম্বন্ধে জানার আগ্রহটা আমার অনেকটাই বেড়ে গেছে। প্রথম কি দিয়ে লেখাটা কিভাবে শুরু করলেন? লেখাটা আমি ছোটবেলায় বললাম, ছোটবেলায় আমার যাত্রা এবং থিয়েটারের প্রতি, বিশেষ করে নাটকের প্রতি খুব একটা ন্যাক ছিল, ঝোঁক ছিল, যেটাকে তখন খুব গ্রামে গঞ্জে যাত্রা হতো। আপনি হয়তো জানেন না, আমাদের যারা একটু বয়স্ক মানুষ আছেন জানেন, গ্রামে গঞ্জে যাত্রা থিয়েটার খুব হতো। তখন আমিও দেখতাম, পড়াশোনার ফাঁকে ফাঁকে সেগুলোকে দেখতাম। দেখার সময় একটা ইচ্ছা জেগে গেল যে আমিও লেখক হব। এই লেখক হব এই মানসিকতার মধ্যে দিয়ে লিখতে শুরু করলাম। লিখতে লিখতে লেখা হয়ে গেল এবং পরবর্তীকালে দেখলাম অনেক যাত্রা থিয়েটারের বই আমি লিখলাম, যা পশ্চিমবঙ্গে সুপার ডুপার হিট হয়েছে আমার লেখা কিছু বই। তার মধ্যে কালো সওয়ার, চাঁড়ালের মেয়ে, সিঁদুর নিয়ে খেলা, কলকাতার বৌদি, যাত্রা দলের মেয়ে, প্রিয়ার সন্ন্যাসিথি, প্রেম প্রিয়া সমাধি ইত্যাদি ইত্যাদি বহু বই। গল্পের মধ্যে পাহাড়িয়া পারিজাত, নারী সভ্যতা অত্যাচার, শুধু নারী, এবং ইত্যাদি ইত্যাদি অনেক বই এবং গল্প আছে। ছোটদের বইও প্রচুর আমি লিখেছি, যেগুলো ছোটরা আনন্দ পায় এবং বড়রাও পড়তে পারেন, যেটা নিয়ে পরবর্তীকালে লেখার বিষয়টাকে আমার মানে পেশা হিসাবে অনেকটা আমি ধরে নিলাম। তা সেইভাবেই চলছে আর কি। একদম। আমরা যেহেতু আজকে বাংলা ভাষা নিয়ে কথা বলছি, বর্তমান বাংলা ভাষা কি অবস্থাতে আছে? দেখুন, বর্তমান বিষয়ের উপর চিন্তা করলে, বাংলা ভাষার কথা চিন্তা করলে বুকের ভেতরটা মানে হাহাকার করে ওঠে। কারণ বাংলা ভাষার উপরে সবসময় আঘাত এসছে, আজও আসছে। মানে পশ্চিমী আগ্রাসন সবসময় চেষ্টা করেছে বাংলা ভাষাকে দাবিয়ে রাখা এবং বাংলা ভাষাকে যাতে আরও প্রচার প্রসার না করা যায় সেই চেষ্টা করেছে। কিন্তু বাংলা ভাষা এমন একটি মধুরতম ভাষা, এমন একটি সুন্দর ভাষা, সারা বিশ্বে যার কদর, যে ভাষা, যে সংস্কৃতি সারা বিশ্বকে মাধুর্যময় করে তুলেছে,
এবং সেই ভাষাকে দাবিয়ে রাখা যায় বলে তো আমার মনে হয় না, এবং দাবিয়ে রাখা যাবে না। কারণ বাংলা ভাষা আজ বর্তমান পৃথিবীতে হয়তো পঞ্চম স্থানে থাকলেও খুব তাড়াতাড়ি চতুর্থ বা তৃতীয় স্থানে চলে আসবে। হয়তো ভারতে আমরা দ্বিতীয় স্থানে আছি ঠিকই, কিন্তু বিশ্বের তৃতীয় স্থান যখন দখল করব, সেই উদ্দেশ্যে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং বাঙালির কাজকর্মে এগুচ্ছে, তখন বাংলা ভাষাকে কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না। এবং সেই উদ্দেশ্যেই আমরা কাজ করছি, বাংলা সংস্কৃতিকে তুলে ধরবার জন্যে ভারতবর্ষে যেখানে যেখানে বাঙালি আছে, ভারতের বাইরে যেখানে যেখানে বাঙালি আছে, তাদের সাথে আমরা একটা কাজ করার, সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। এবং আমাদের যে সংস্কৃতিগুলো হারিয়ে গেছে, যে গ্রামীণ সংস্কৃতি হারিয়ে গেছে, সেগুলোকে পুনরুদ্ধার করে মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ সেই সংস্কৃতি আমাদেরকে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করত। সেই জায়গাটা তৈরি করলে আমার মনে হয় আরও মজবুত হবে আমার বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, কৃষ্টি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি বলবো, যেহেতু আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলছি, ত্রিপুরা, কলকাতা এবং বাংলাদেশ, আমরা বাংলা ভাষা, একই ভাষায় কথা বলি, বাংলা মা বলতে পারি, মাতৃভাষা আমাদের বাংলা, একদম। তো বাংলাদেশের কিছুদিন আগেকার যে পরিস্থিতি, একটা প্রেক্ষাপট আমরা দেখতে পেয়েছি, অস্থির একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি কি বাংলা ভাষা এবং সংস্কৃতিকে কোথাও গিয়ে হানি করেছে বলে মনে করছেন? এটা অবশ্য খুব ভালো প্রশ্ন করেছেন দীপান্বিতা আপনি। কারণ বর্তমান এই পরিস্থিতিতে আমরা বাংলা ভাষা, যা মানে বাংলাদেশকে আমাদের গর্বের একটা দেশ, ভাষা, যে দেশ সম্পূর্ণ বাংলা ভাষায় লেখেন, কথা বলেন, সংস্কৃতি চর্চা করেন, সাহিত্য রচনা করেন, সেই দেশকে নিয়ে আমরা গর্বিত ছিলাম বা আছিও, এখনো পর্যন্ত আছি। সেই ভাষার উপরে, সেই দেশের উপরে একটা উগ্রবাদী সম্প্রদায় বা একটা আগ্রাসন নেমে এসছে, একটা অস্থিরতা নেমে এসছে। কিন্তু তাতে আমাদের সাময়িক কিছুটা ক্ষতি করলেও আগামী দিনে খুব বিশেষ ক্ষতি করতে পারবে বলে মনে হয় না। কারণ দুই দেশের মধ্যে যে সম্প্রীতি আমাদের ছিল, যে ভ্রাতৃত্ববোধ আমাদের ছিল, যে সংস্কৃতির একজন মানে মজবুত সংস্কৃতি ছিল এবং ভ্রাতৃত্বের দৃঢ়তা, সেটা হয়তো আপাতত দৃষ্টিতে কিছুটা বিঘ্ন ঘটলেও আগামীতে খুব একটা ক্ষতি করবে বলে আমার ধারণা নেই। এটা জানি না আমার বিশেষজ্ঞ যারা আছেন, আরও যারা আছেন, তারা কি ভাবছেন। তবে একটা সংকটময় সময় এই মুহূর্তে বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি হয়েছে, বাংলা বা বাঙালির উপরে। এটা কেটে যাবে, খুব তাড়াতাড়ি কেটে যাবে। একদম। আরেকটা বিষয় আমার মনে খুব উকি দিচ্ছে যে বর্তমান প্রজন্ম বাংলা ভাষা এবং ঐতিহ্যটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে, এবং আগামী প্রজন্ম বা আগামীতে এই সংস্কৃতিটা কতটুকু বহন করে নিয়ে যেতে পারবে। খুব দুঃখের, বর্তমান প্রজন্ম বাংলা ভাষাকে, শুধু প্রজন্মের যারা ছোট ছেলে মেয়েরা তাদের বলবো কেন, তাদের অভিভাবক, বাবা মা, তারা বাংলা ভাষাকে মানে কিছুটা গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের ইংরেজি মাধ্যম, ইংরেজি স্কুলগুলো বাংলা ভাষাকে খেয়ে নেবার চেষ্টা করছে, তারা দাবিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে যারা বাবা মা আছেন, তারা তাদের ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে, পড়াশুনো করিয়ে মানুষ করতে গিয়ে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে, ইংরেজি শিক্ষায় বেশি করে প্রবেশ করাতে গিয়ে, ইংরেজি সাহিত্যে প্রবেশ করুক, ইংরেজি শিখুক, না শিখলে বেশি করে বিশ্বের দরবারে নিজেকে প্রস্ফুটিত করা যাবে না বা বিস্তার করা যাবে না, তাতে আমাদের দুঃখ নেই। কিন্তু সাথে সাথে বাবা মাকে চেষ্টা করতে হবে আমার মাতৃভাষা, মাতৃদুগ্ধসম যে ভাষা এবং যে মধুরতম ভাষা, সেই ভাষা, যে ভাষায় সাহিত্য রচনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যে ভাষায় সাহিত্য লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যে ভাষার মধ্যে আছেন বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, আমাদের জীবনানন্দ দাশ, কত কত, স্বামী বিবেকানন্দ যে ভাষার প্রশংসা করতেন, রামকৃষ্ণদেব যে ভাষায় কথা বলতেন, সেই ভাষাকে সহজে বিলুপ্ত করা যাবে না। তাই বাবা মা, তাদের উচিত এই সাহিত্যিকদের লেখা অন্তত ছেলে মেয়েকে পড়ানো এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং তার সাহিত্য, তার মাধুর্যতা অন্তত ছেলে মেয়েদেরকে একটু রপ্ত করানোর চেষ্টা করতেই হবে। নইলে আগামী প্রজন্ম, মানে আজকের যে প্রজন্ম, আগামীতে বাংলা ভাষা সম্পর্কে তারা
ভুলে যাবে এবং তারা এই কৃষ্টিটাকে মানতে চাইবে না। সেই জন্য এখনও সময় আছে। আমি অন্তত বাবা মাকে প্রত্যেক অভিভাবককে অনুরোধ করব যে একটু ইংরেজি সাহিত্যের সাথে সাথে ইংলিশ স্কুলে পড়ানোর সাথে সাথে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং আমাদের মনি ঋষিরা যারা বাংলা ভাষায় বহু সাহিত্য রচনা করেছেন সেগুলোকে একটু যেন পড়ান, তাহলে আমাদের সুবিধা হবে সব। একদম দুঃখজনক হলেও এটা সঠিক যে এখনকার বর্তমান প্রজন্মের যে আমাদের ছোট ছোট শিশুরা আছে ওরা বাংলা ভাষা শুনলে ভয় পায়, পড়তে পারছে না, এবং বাংলা ভাষাটাকে দেখলে ওদের ভিতরে একটা ভয় কাজ করে, কি করে পড়বো, কি করে লিখবো, বা পরীক্ষাটাই বা কি করে দেব। এটা যেমন তেমনি আপনি লক্ষ্য করেছেন বোধহয়, বাবা মা যারা গার্জেন তারাই যখন নিয়ে যান কোনো জায়গায়, মানে গর্ব করে বলেন আমার ছেলে বা মেয়ে ও তো বাংলা পড়তে পারে না বা বলতে কোনো রকম বলে কিন্তু পড়তে পারে না, এই বলাটার মধ্যে একটা গর্ববোধ রয়েছে। এটাকে কিন্তু সরাতে হবে বাবা মাকে। কারণ এই ছেলে মেয়ে যদি তারা বাংলার এই কৃষ্টি সংস্কৃতি না জানে, বাবা মাকে শ্রদ্ধা করবে না, ভক্তি করবে না, ওই শেষ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে কাঁদতে হবে, এটা এরা বুঝতে পারছেন না। যারা আমরা যে শিশুটাকে মানে কোলে করে মা আঁচলের মধ্যে রেখে দুগ্ধ পান করানোর দরকার, সেই শিশুকে টানতে টানতে ইংলিশ স্কুলে সেই খাঁচার মধ্যে বন্দি করে দিচ্ছে 2.5 বছরের শিশুকে, তাকে বাংলা ভুলে যাওয়াচ্ছে, বাংলা কি জিনিস সেটা বলতে দিচ্ছে না। এটাই আমাদের দুঃখ, এটাই আমাদের যন্ত্রণা দীপান্বিতা। একদম সঠিক বিষয়। আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষা মাতৃভাষা, মাতৃদুগ্ধ সমান, যেটা আমরা জানি, ওটাকে ছেড়েও এই কথাটা বলতে, বাংলাতে কথা বলতে আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারি, অন্য ভাষায় অতটুকু কি সহজভাবে কথা বলা বা মনের ভাব প্রকাশ করা সম্ভব? যে কৃষ্টিটাকে আমরা ভুলে যাচ্ছি একদিন। ওইটাই তো, ওই কথাটাই বলছিলাম যে এটা কি আধুনিকতার ছোঁয়ার জন্য হচ্ছে না? আধুনিকতা বিশ্বায়নের যুগে এটাকে আধুনিকতা, এই যুগে এটা হচ্ছে ঠিকই, কিন্তু বলছি এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণ গার্জেন, বাবা মা, অভিভাবক। কারণ এদেরকে আরো সজাগ হতে হবে। কারণ আজকে আপনি হাজার চেষ্টা করলেও বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কারোর বাড়িতে পাবেন না। একদম শোকেসে সাজানো আছে রবীন্দ্র সাহিত্য, শরৎ সাহিত্য ইত্যাদি, বঙ্কিম সাহিত্য ইত্যাদি সব, কিন্তু একটা পাতা উল্টে দেখে না। বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ সম্পর্কে, হয়তো বিবেকানন্দকে কেউ কেউ জানেন, কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে যে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে বা বললে তারা প্রশ্ন করে রবীন্দ্রনাথ কে মা, শরৎচন্দ্র কে মা। এই যে বিষয়গুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, এটা কিন্তু আমাদের সমাজকে ক্ষতি করছে। এগুলোকে আরও অভিভাবকদের এগিয়ে আনতে হবে। কারণ আমাদের যে সুন্দর একটা যুগ ছিল, আমরা যদি পেছনে তাকাই, আমাদের ভ্রাতৃত্ববোধ ছিল, সংস্কৃতির একটা আদান প্রদান ছিল, একটা সম্প্রীতি ছিল, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা কিছুদিন আগে পর্যন্ত জানতাম না। এখন এই যে বিভিন্ন শহরে মানে ফ্ল্যাটের যে বস্তি, অর্থাৎ একটা বড় বড় বিল্ডিংয়ে বস্তি তৈরি হয়েছে, কেউ কাউকে চেনে না, কেউ কাউকে জানে না, অথচ প্রত্যেকের ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত। সেটা কত দুঃখের, কত যন্ত্রণার। একজনের অভাব, অভিযোগ, দুঃখে কেউ কারোর পাশে আসছে না। এগুলো আমাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আর এটাই হচ্ছে বাংলা সংস্কৃতিকে আমরা দূরে সরিয়ে দেওয়ার ফসল, বাংলা ভাষাকে দূরে রাখার ফসল। বাংলার কৃষ্টিকে যতদিন না আঁকলে ধরে রাখা যাচ্ছে, যতদিন না এই সভ্যতাকে আমরা আরো বেশি করে গ্রহণ করতে পারছি, ততদিন আমাদের উদ্ধার নেই, আমাদের নিস্তার নেই। একদম। আরেকটা বিষয় আমরা জানি, আপনি বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক। এর উদ্দেশ্যটা কি? দেখুন, এই বাংলা ভাষার এই যে একটা অবনতি বা বাংলা ভাষার উপর একটা চাপ বা বাংলা ভাষাকে দাবিয়ে রাখার একটা শ্রেণীর বিশাল প্রয়াস, তার জন্য বাংলা ভাষাকে মানুষের সামনে তুলে ধরা, বাংলার সংস্কৃতিটাকে, কৃষ্টিটাকে বেশি করে প্রচার প্রসার করার জন্যই আমাদের এই সংগঠন গঠিত হয়েছে। এই সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে গ্রামে গঞ্জে যে সংস্কৃতিটা একদা সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করত, তরজা গান, বাউল গান, মনসা মঙ্গলের গান, যাত্রা গান ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমাদের সম্প্রীতির বার্তা বহন করত। আপনি হয়তো জানেন বা শুনেছেন বাপ ঠাকুরদার কাছ থেকে যে গ্রামে যদি যাত্রা বা তরজা গান হতো বা মনসা মঙ্গলের গান হতো
বা একটা কিছু বড় অনুষ্ঠান হতো, সেখানে হাজার হাজার মানুষ শুনতেন, সন্ধ্যা থেকে সারা রাত চলে যেত। সেখানে গ্রামের মানুষ, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কেউ বোঝা যেত না, মিলেমিশে সেই জায়গায় অনুষ্ঠান দেখতে আসতেন এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হতো। আজকে সেটা নেই। সেখানে যে গাজনের কথা, যে একজন মাটির গান, গাজন, গাজন চৈত্র মাসে যেটা হয়, মনসা মঙ্গলের কথা, এবং বাংলাদেশে আপনারা হয়তো দেখেছেন যেখানে ধামাইল, ধামাইল বিয়ের সময় কি সুন্দর ধামাইল বসে এবং সেখানে মানুষ সবাই আনন্দ করত। আজ সেগুলো হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার ফলে আমাদের ভ্রাতৃত্ববোধটা নষ্ট হয়ে গেছে, আমাদের সংস্কৃতিটা নষ্ট হয়ে গেছে, আমাদের ঐক্যটা, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য আমরা সেগুলোকে তুলে ধরবার চেষ্টা করছি, আবার পুনরুদ্ধার করে বলছি যে না, তোমরা এগুলোকে আবার চর্চা করো, দেখবে আমাদের সম্প্রীতি ফিরবে, আমাদের ভ্রাতৃত্ববোধ ফিরবে এবং আমাদের মধ্যে কিছু হলেও শান্তি। এই যে রাজনীতির দাপাদাপি, এই যে বিভাজনের দাপাদাপি, এই যে ভাইয়ে ভাইয়ে মিল নেই, দু ভাইয়ের মধ্যে কথা নেই অথচ একই বাড়িতে থাকে, এটা, এই সংস্কৃতি আমাদের ছিল না। এই সংস্কৃতিকে আমরা ফিরিয়ে আনতে চাইছি। জানি খুব কঠিন কাজ, দুরূহ কাজ, তবু চেষ্টা করছি যদি কিছু করা যায়। তাই বিশ্ববঙ্গ সম্মেলন এই কাজটি করছে। সঙ্গে আরেকটা কথা বলে দিই, আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জায়গায় যে লেখক, কবি, গায়ক, গায়িকা, সঙ্গীত শিল্পী যারা দুস্থ, অসহায়, যারা বড় বড় প্ল্যাটফর্ম পাচ্ছে না, যারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে পারছে না অথচ ভালো গান করে, ভালো নাচ করে, ভালো আবৃত্তি করেন, তারা হয়তো টাকার জন্য বড় জায়গায় যেতে পারছে না, হয়তো সুযোগের অভাবে বড় জায়গায় কিছু করতে পারছে না। আমরা সেই সব শিল্পীদের খুঁজে এনে বড় প্ল্যাটফর্মে তাদেরকে পরিচিতি দেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে মানুষের সামনে তুলে ধরি। আর যারা দুস্থ, অসহায়, তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। এই সংগঠনে আরও অনেক কাজ করি, সব তো বলা এখানে সম্ভব না, এইভাবে চেষ্টা করছি আর কি। আরেকটা বিষয়, আপনি যেহেতু নাট্যকার, সাহিত্যিকও বটে, আপনার লেখা অনেক নাটক সফল হয়েছে এবং বহু প্রচলিত, বহু জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে একটা একক নাটক আছে মা, অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এই নাটকটা, সে বিষয়ে যদি কিছু শোনানো যায়। এটা আমি মানে অনেক জায়গায় করে পুরস্কৃত হয়েছি, অনেকে আমার মানে ডেকে নিয়ে করেছেন বিশাল বিশাল মঞ্চে। আমি দেশ বিদেশের বহু জায়গায় করেছি। মা এবং পূজারী রাবণ, এরকম অনেক নাটক আছে যেগুলো করেছি। মায়ের বিষয়টা হচ্ছে, মা আমাদের জীবনের, প্রত্যেকের জীবনের খুব অপরিহার্য এবং খুব মানে একজন নারী, যে হচ্ছে আমার জীবনের সব, আমার স্বপ্ন, আমার সুখ, দুঃখ, ব্যথা, বেদনার সে একটি মূর্ত প্রতীক। এবং সেই মাকে আমরা অনেকে অবহেলা করি ঠিক সময়ে। মাকে আমরা সময় মতো শ্রদ্ধা করি না, ভালোবাসি না, তার পাশে বড় হয়ে গেলে তাকে সেইভাবে সম্মান বা মর্যাদা দিই না। তা সেই মা যখন থাকেন না, তখন আমরা অনুভব করি আমাদের জীবনটা শূন্য হয়ে গেল। তাই আমরা, আমার নাটকের মধ্যে প্রধান উদ্দেশ্য ছিল যে মাকে সবাই ভালোবাসতে শিখুন এবং মাকে কাছে রাখুন। বৃদ্ধ বয়সে সবচেয়ে যন্ত্রণা কষ্ট পান বাবা মা, সেই মাকে সঙ্গে রেখে তার দুঃখ মোচন করতে হবে। তাই সেই মায়ের আমি একটি ছোট্ট মানে আকারে আপনার দু এক কথার মধ্যে করছি। ধরুন, একজন মা তার সন্তানের সফলতা কামনা করে সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। সন্তান গরিব ঘরের একটি সন্তান, সে লেখা, গান, বিভিন্ন চর্চায়, বিভিন্ন বিষয়ে, শিক্ষায় খুব ভালো ছিল, কিন্তু অর্থের জন্য সে সমাজে নিজেকে আরও বিস্তার করতে পারছিল না। কিন্তু মায়ের করুণায়, মায়ের আশীর্বাদে সেই সন্তান একদিন বড় হয়েছে, বড় হয়ে বিদেশে গেছে। কিন্তু যে মা তার প্রার্থনা করেছিল সন্তান বড় হোক, আরও এগিয়ে যাক, সেই মাকে দেখার সময় সে আর পাচ্ছে না। তখন একদিন খবর গেল যে তার মা মৃত্যুশয্যায়। যখন মৃত্যুশয্যায়, আমি ওই শেষ মুহূর্তে একটু বলছি, মৃত্যুশয্যায় শুনে সে বিদেশ থেকে দেশের মাটিতে এলো। দেশের মাটিতে এসে সে পাগলের মতো ছুটতে ছুটতে মায়ের কাছে যাচ্ছে, গিয়ে
মায়ের কাছে যখন গিয়ে দেখলো মা বিছানায় একদম শয্যাশায়ী হয়ে পড়ে আছে, শুধু তাকিয়ে আছে। সন্তান এসছে, এসে মায়ের গায়ে হাত বুলিয়ে বলছে, মা, মা গো, দেখো মা, দেখো আমি এসেছি, আমি তোমার সেই সন্তান যাকে নিয়ে তুমি স্বপ্ন দেখতে, যাকে নিয়ে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, যে মা, মা গো, দেখো না, আমি তোমার সেই অভাগা সন্তান, তোমার আশীর্বাদে অনেক বড় হয়েছি, কিন্তু তোমার কাছে আমি আসতে পারিনি। আজ এসেছি মা, একবার শুধু সন্তান বলে, ছেলে বলে বুকে জড়িয়ে নাও মা, বুকে জড়িয়ে নাও। কিন্তু মা, মা আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে করে আমার কোথায় চলে গেল মা, কথা বলো মা, কথা বলো, একবার আমার দিকে তাকিয়ে আমাকে মুখে টেনে নিয়ে বলো মা, যে বাবা তুই এসেছিস বাবা, বলো, অনেক বড় একটু শোনালাম আর কি। একদম একদম অসাধারণ। আপনার সত্যি মা নিয়ে এই নাটক জনপ্রিয়তার শীর্ষে ওঠার সত্যি কারণ আছে। মা তো এমনিতে না, আমাদের এটা আরো শ্মশানে নিয়ে যাবে, সবাই আসবে, বাঁশ কাটবে, কাঠ কাটবে, চারটে পায়া ধরে সবাই নিয়ে যাবে, সন্তান অকাতরে কাঁদবে, এবং সে একটা দারুণ সিন আছে যেটা একদম। অনেক সময় লাগবে, একদম, তাই একদম। সেটা তো বলা সম্ভব নয়, সম্ভব টিভি নয়। তো পর্দায় অল্প সময়, সময় আমাদের সত্যি এটা মা নামটাই আমাদের হৃদয় হৃদয়কে স্পর্শ করে। একদম একদম। হ্যাঁ। আপনার শ্রেষ্ঠ অনেক উপন্যাস আছে, এর মধ্যে একটি উপন্যাস যেটা হলো আত্মঘাতী আসাম। হ্যাঁ, আমি প্রথমে বলতে চাইবো আত্মঘাতী আসাম এই নামটা কেন হয়েছে, এবং এটা তৈরি করতে আপনি ত্রিপুরাতেও এসেছিলেন। হ্যাঁ, এটা এসছে সে বিষয়ে একটু যদি- শুধু ত্রিপুরাতে নয়, আমি সারা উত্তর পূর্বাঞ্চল ঘুরেছি আত্মঘাতী আসাম লিখতে। প্রায় 1981 থেকে আমি প্রায় 87-88 সাল পর্যন্ত আমি ঘুরেছি বিভিন্ন অঞ্চল। তার মধ্যে আমার ঠিক সালটা এখানে মনে নেই, যখন সুধীররঞ্জন মজুমদার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন তখন আমি ত্রিপুরায় এসেছিলাম, এবং তারই আপ্যায়নে তার বাসাতেই আমি ছিলাম, এবং তিনি আমার গাড়ি টাড়ি দিয়ে সমস্ত রকম সহযোগিতা করেছিলেন আত্মঘাতী আসাম লেখার সময়। এই আত্মঘাতী আসামটা হচ্ছে আসাম আন্দোলন হয়েছিল, আপনারা হয়তো সবাই জানেন, বা যারা আমার দর্শক উত্তর পূর্বাঞ্চলের অনেকেই জানেন যে আসামে একসময় ওই ভীষণ গণ্ডগোল শুরু হয়েছিল, মানে আসাম আন্দোলন নামে, যেটা ভিঘু পুকুন এবং প্রফুল্ল মহন্ত, যারা প্রফুল্ল মহন্ত যে পরবর্তীকালে আসামের মুখ্যমন্ত্রী হয়েছিল, এই ছাত্র আন্দোলন একটা আসামে বিশাল আকার ধারণ করেছিল। তখন বাঙালি নিধন একটা যজ্ঞ চলছিল আসামে, প্রায় বাঙালিরা যেখানে ছিল তাদের উপরে একটা অত্যাচার শুরু করেছিল, এবং সেটা বীভৎস আকারে, যেটা মানে এই মুহূর্তে বলে সবটা সম্ভব নয়, যারা জানেন তারা জানেন। তখন আমি বাঙালি যারা কিছু কিছু ছিল, যারা নিজেরা ইচ্ছা করে এই অসমীয়া সম্প্রদায়কে তাদের সাথে মিলে বাঙালিদেরকে সর্বনাশ করার পথ ডেকে আনছিল। কিছু বাঙালি আছে যারা নিজেদের জন্য নিজেদের আত্মবলিদান দিচ্ছে, নিজেদেরকে শেষ করছে, এগুলো আমি উপলব্ধি করতে পেরেছিলাম। তাই আমার বইটির নাম রেখেছিলাম আত্মঘাতী আসাম। ওটা আমি ইংরেজিতে পরে করেছি, ওটা আসাম হেরিটেজ অ্যান্ড এনার্কি। মানে এটাও খুব বড় আকারে 650 পাতার ভ্রমণ রচনা উপন্যাস, খুব ভালো চলেছে। তখনই আমি ত্রিপুরাতে এসেছিলাম, এবং বইটি লেখার জন্য সহযোগিতা করেছিলেন তখন বিভু রাজি ছিলেন,
এখানকার রাজমাতা, উনি বোধহয় তখন স্বরাষ্ট্র দপ্তর দেখতেন বা কিছু একটা, এবং আরও যারা এখানকার সবাই ছিলেন রাজবাড়ি থেকে আরম্ভ করে, মানে অনেকেই আমাকে সহযোগিতা করেছিলেন। আমি অনেক সহযোগিতা পেয়েছি তখন। আচ্ছা, এই বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলনের যে বিভিন্ন শাখা কোথায় কোথায় রয়েছে? এই শাখা আমাদের ধরুন পশ্চিমবঙ্গের তো প্রায় সবকটি জেলাতেই আছে, ভারতবর্ষের অন্যান্য যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা সেসব এলাকাগুলোতে আছে, আর বাংলাদেশের 10-12টি জেলাতেই আমাদের শাখা সংগঠন গঠিত হয়েছে। সমগ্র আসামে আছে এবং ত্রিপুরাতে আছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের আরও কয়েকটি জায়গায় আছে। এছাড়া বহির্দেশের ধরুন আমেরিকায় আছে, কানাডাতে আছে, নরওয়েতে আছে, ইতালিতে আছে, ইত্যাদিতে যেখানে বাঙালি আছে কিছু কিছু, সেখানে আমরা চেষ্টা করেছি পৌঁছে যাওয়ার, যাতে বাঙালিদের সাথে সমগ্র বাঙালির একটা সুন্দর সম্পর্ক, একটা চেনাব তৈরি থাকে, এবং আমাদের সংস্কৃতিটাকে যাতে আরও মানুষের যারা ভুলে যাচ্ছে তাদের কাছে এগিয়ে নিয়ে যাওয়া, এই চেষ্টা আর কি। আরেকটা বিষয় আমরা শুনতে পাই যে আপনার বাল্যকালটা অনেক কষ্টে কেটেছে, কিন্তু সেই কষ্ট থেকে আজকে এই পর্যায়ে পর্যন্ত এই উন্নতির শিখরে উঠে আসা, এটা কোন জাদুকাঠির ছোঁয়ায়? এটা খুব বলেছেন। আমার বলতে গেলে হয়তো বাল্যকালে সেই দৃশ্যগুলো কষ্ট হবে, তবুও যখন আপনি প্রশ্ন করেছেন কিছু তো বলতে হবে। আমি মানে যে কোনো কারণে হোক আমার পরিবার সেই সময় খুব কষ্টের মধ্যে ছিল আর কি। আমি যখন জন্ম হওয়ার পর ধীরে ধীরে বড় হচ্ছি, সেই কষ্টটা উপলব্ধি করেছিলাম। মানে বই কেনার পয়সা ছিল না, কষ্ট করে অন্যের বই নিয়ে পড়তাম, এবং অন্যের বই দেখে খাতাতে নোট করে আনতাম। মানে জামা কাপড় ঠিক মতো পরার সেই অবস্থা ছিল না। যেটা হয় সেই ছোটোবেলায় হয়তো একটা চপ্পল, সেটাকে পরতাম কিন্তু ফিতে কেটে যেত। আপনারা হয়তো অনেকেই জানবেন না যারা আছে, মানে চপ্পলের ফিতেগুলো তখন খুব কেটে যেত। ওই ফিতেগুলোর মধ্যে সেফটিপিন লাগিয়ে আমি সেগুলোকে পরেছি। তারপরে অনেক সময় গেছে, অনেক দিন গেছে যেগুলো মানে খেতে পাইনি আর কি। মানে ওই কোনো রকমভাবে শাক সিদ্ধ করে বা কুড়ো চাল দিয়ে মানে একবেলা রান্না হয়েছে, সেগুলোকে অল্প ভাত এবং বেশি করে জল দিয়ে মা খেতেন। মাও ভালো করে খেতে পারতেন না, আমাদেরকে খাওয়াতেন। এগুলো দুঃখের মধ্যে দিয়ে থেকে আমি চেষ্টা করেছিলাম সবসময় লেখালেখি এবং যতটা পারি পড়াশুনো। ইচ্ছা অনেক ছিল যে পড়াশুনো আরও করে আরও অনেক কিছু করব, কিন্তু এই অভাবের জন্য অনেক কিছু করতে পারিনি। কিন্তু মায়ের আশীর্বাদ, আপনাদের সকলের আশীর্বাদ এবং আমার অসংখ্য মানে আমার পরিবারের যারা আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, তারা পরবর্তীকালে আমাকে সহযোগিতা করেছেন। করার পরে ধীরে ধীরে এই যেটুকু করতে পেরেছি, এটা তো বেশি কিছু করতে পারিনি, জায়গায় আসতে পারিনি, তবে যেটুকু এসেছি সবার দয়ায়। কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে এখনও লড়াই করে যাচ্ছি, যার ফলে আপনাদের কাছেও আসতে পেরেছি। এই লড়াইয়ের মধ্য দিয়েই এই আগমন আর কি। একদম, এটুকু বললে একটু কমই হয়ে যায়, কারণ ডক্টরেট করা আপনার পড়াশুনোর মাধ্যমে এবং এত লেখালেখি, এত জনপ্রিয়তা কজন মানুষের ভাগ্যে থাকে বলুন? না, এই এই ব্যাপারটা হচ্ছে, এই আপনাদের বাংলায় একটা কথা আছে, আমি যে সেই মানুষটি বলবো না যাদের মধ্যে একটু গুণ আছে, যে গাছে ফসল মানে ফল বেশি ফলে সে গাছ কিন্তু নুয়ে থাকে, এবং যে গাছে দেখবেন মানে যার মধ্যে দম্ভ অহংকার আছে এবং যে পুরো একদম উঠে সোজা হয়ে উঠে গেল, সে অল্প ঝড়ে ভেঙে পড়ে। তা আমি বলতে চাই না আমি কিন্তু এখনও কিছু শিখতে পারিনি, এখনও কিছু জানি না। মানে আমার এতগুলো বই থাকা সত্ত্বেও আমি মনে করি এখনও লেখক হয়ে উঠতে পারিনি। কারণ লজ্জা লাগে, চোখের সামনে দেখি যারা আমার হাত ধরে বড় হয়েছে এবং যারা 2-3টে বই বা একটা বই বা একটু ভালো, আমার তো অসংখ্য গান লেখা আছে, সিনেমাতে প্রতিষ্ঠিত ব্যক্তিরা আমার গান গেয়েছে, আমার কিছু সুরও আছে, এবং অনেকেই আমার গান গেয়ে আজকে প্রতিষ্ঠা লাভ করেছে। সমাজে যারা বড় বড় গায়ক তারা গান গেয়েছে, কিন্তু
আমার অভ্যেসটা এটা, আমি নিজেকে একটু লুকিয়ে রাখি, চেপে রাখি, কারণ চোখের সামনে তারা দেখি এমন করে পায়জামা পাঞ্জাবি পরে ব্যাগ ঝুলিয়ে এমন একটা ভাব দেখাচ্ছেন যে তারা বিশাল লেখক, বোধহয় কদিনের মধ্যে রবীন্দ্রনাথকে পার করে যাবে বা শরৎচন্দ্রকে ছুঁয়ে ফেলবে। এই জন্য নিজেকে লজ্জা লাগে। আমি বই এত লিখেছি বা এত লিখছি, আমি বলতে ভয় পাই এবং কষ্ট পাই, যদি ও তো নিশ্চয়ই এত কিছু করছে, তার মানে আমার চেয়ে আরো ভালো কিছু করছে, ভালো লিখছে। এই জন্য চেষ্টা করি যতটা। আরেকটা বিষয় যেহেতু আপনাকে পেয়েছে, আমার খুব জানতে ইচ্ছে করে, আগেকার দিনে যে লেখকরা ওদের লেখনী মাটি নিয়ে, মা নিয়ে, এবং ওদের লেখাতে প্রত্যেকটা প্রকৃতিকে আমরা ছুঁতে পারতাম, আজকের লেখনীতে কি তার কিছু একটা তফাৎ আপনি খুঁজে পান? দেখুন, আজকের লেখাটা তো পুরোপুরি কমার্শিয়াল হয়ে গেছে এবং ব্যবসার জন্য হয়েছে। তখন লেখার মধ্যে একটা প্রাণ ছিল এবং প্রকৃতির ছোঁয়া ছিল। আজকে যদি আমরা লক্ষ্য করি জীবনানন্দ দাশের সেই কবিতাগুলো, যে কবিতাগুলো আমাদের গ্রামের কথা, আমাদের সংস্কৃতির কথা, আমাদের একদম হাঁড়ির কথা, রান্নাঘর থেকে আরম্ভ করে ঠাকুর ঘর, সেই গোয়াল ঘর থেকে আরম্ভ করে কৃষি ধান পোতা, সমস্ত জায়গাকে উনি স্পর্শ করে গেছেন। সেই তখন তো আর পয়সা রোজগার করবো বলে তারা লেখেননি, তারা লিখেছিলেন প্রকৃত বাস্তবটাকে তুলে ধরার জন্য। মানুষের কাছে আমার প্রকৃতি, আমার সংস্কৃতি, আমার সভ্যতা, আমার কৃষ্টি, আমার সমাজ, তার রূপ কতটুকু, তার সৌন্দর্য কতটুকু, তার সুবাস কতটুকু, সেটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়ার। তারা অন্তর দিয়ে লিখতেন, মনের গভীরতা থেকে তারা তাদের লেখা বের করে আনতেন। আর এখন একটা লেখক কত পয়সা পাবে, সেই পয়সার জন্য কটা লাইন লিখতে হবে, বেশি লিখলে বেশি পয়সা লাগবে, অর্থাৎ যেভাবে পারছে তারা লেখার চেষ্টা করছে। সেখানে ব্যবসায়িক যদি মানসিকতা থাকে, সেখানে নারীর টান, যেটা লেখার যে নারী আছে, যে শিরা উপশিরাগুলো আছে, যে মাটির গন্ধ আছে, মাটির স্বাদ আছে, সদল মাটির গন্ধ, সেটা কোথায় পাবে? সেটা কেন লিখবে তারা? লেখার মধ্যে পাচ্ছেন, কোথায় পেয়েছেন আপনারা বলুন? মানে কোথায় আছে? একটা লেখার মধ্যে আপনি বেশিরভাগ লেখার মধ্যে আপনি দেখবেন এখন সেক্স, ভায়োলেন্স এবং অত্যাচার, অবিচার এবং রাজনীতি, এমন করে রাজনীতির কথা মানে পরোক্ষে এবং মানে নানানভাবে ঢুকে যাচ্ছে, যেটা খুব কষ্টদায়ক। লেখাটা ওই জন্য আর পড়তে ভালো লাগে না। মানুষ সাজিয়ে রেখেছে বই অনেক, কিন্তু পড়ে না, কারণ সেই লেখা পাচ্ছে না। পাঠকের যে শুধু দোষ তা নয়, আপনি যদি খাবারটা দেন, খাবারটা যদি সুস্বাদু না দেন, ভালো না দেন, তাহলে খাবে কেন মানুষ? তা আমার লেখাটার মধ্যে তো বিষয় থাকতে হবে, তার মধ্যে কিছুটা রস গন্ধ থাকতে হবে, তবেই তো মানুষ সেগুলো পড়বে, সেগুলো নেবে। সেগুলো নেই, আমরা হারিয়ে যাচ্ছি। এই যে আপনাদের শারদীয়া সংখ্যা, দেখবেন অসংখ্য লেখকের লেখা আছে, কিন্তু এখানে কটা লেখা ভালো আছে, কটা লেখা পাঠ্য উপযোগী, কটা লেখা আমাদের মনকে টানবে, আমাদের হৃদয়কে নাড়া দেবে, সেটা পড়লেই বোঝা যাবে। সেই হৃদয় নাড়া লেখা আমরা পাচ্ছি না, পেতে হবে আর কি। আমরা অনুষ্ঠানের তো একেবারেই দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। তো যেতে যেতে আরেকটা কথা জানতে চাইবো, বাংলা ভাষার যে উত্থান বা উত্তরণটা কিভাবে সম্ভব, বা বর্তমান প্রজন্মকে আপনি কি বলতে চাইবেন? বর্তমানে ওই যে আগের কথায় ফিরে আসতে হবে। এর উত্তরণ একটাই, তার জন্য আমাদের অভিভাবকদের, অর্থাৎ এখনকার শিশু যারা আছে, ছোট ছোট ছেলে মেয়েদের, তাদের বাবা মায়েদের সজাগ হতে হবে। আগে বলেছি, আবারও বলছি, ইংরেজি স্কুলে বিদ্যালয়ে শিক্ষাটা খারাপ নয়, কারণ এই যুগে বাঁচতে গেলে তাদের সেই শিক্ষা দিতে হবে। তাদেরকে আরও বেশি করে প্রচারের জায়গায় নিতে গেলে, পয়সা রোজগার করাতে গেলে তাদের, কারণ আমাদের বিশ্বায়নের যুগে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছে তাদেরকে ইঞ্জিনিয়ার হতে হচ্ছে, তাদেরকে বিভিন্ন বিষয়কে তারা অবলম্বন করে রোজগার করতে চেষ্টা করছে, কিন্তু সেখানে বাংলা ভাষাটা ভুলে গেলে চলবে না। বাংলা ভাষাটাকে শেখাতে হবে, ঘরে অন্তত শেখাতে হবে,
কটা পড়াতে হবে, এবং আমাদের যারা মনি ঋষিরা, আমাদের রবীন্দ্রনাথ পড়াতে হবে, বিদ্যাসাগর পড়াতে হবে, নজরুলকে জানাতে হবে, শরৎচন্দ্রকে বলতে হবে, রামকৃষ্ণকে তার কথা, তার শ্লোক আমাদেরকে ছেলে মেয়েদেরকে শোনাতে হবে। এগুলো যদি না করা যায় আমাদের উত্তরণ ঘটবে না, কারণ আমাদের কৃষ্টি সংস্কৃতি হারিয়ে গেলে আমাদের উত্তরণ ঘটবে কী করে? তা বাংলার যে নিজস্ব কৃষ্টি, যে সংস্কৃতি, এবং সেগুলোকে আমাদের ছেলে মেয়েদের মধ্যে বেশি করে প্রচার করতে হবে। নইলে দেখবেন ছেলে মেয়েরা আজকের বাবা মাকে প্রণাম করতে ভুলে গেছে, বড়দেরকে বাড়িতে প্রণাম করতে ভুলে গেছে, দাদু দিদাকে প্রণাম করে না। এখন পরীক্ষায় যাওয়ার সময় আগে আমরা বাবা মায়ের আশীর্বাদ নিয়ে পরীক্ষায় যেতাম, আর এখন মম মম আসছি, টাটা, ড্যাড টাটা। এই যে মম বা মাম্মি, আজকের আমার নিজের মামি কোথায়? আমি মামার স্ত্রীকে মামি জানতাম, আমি এখন আমার মাকে মামি ডাকছি, অর্থাৎ মাকে মামির জায়গায় নিয়ে গেছি। তাহলে মামিকে কোথায় আমার মায়ের জায়গায় আনবো? তো এই যে একটা বিষয় আমাদের মধ্যে হয়েছে, বাবাকে ড্যাডির জায়গায় নিয়ে গেছি, বাবা বলতে লজ্জা পাই। আমরা যে কোনো একটা অনুষ্ঠানে গেলে আমার ছেলে, ছোট ছোট ছেলেমেয়েরা ইংলিশে কথা বলছে, আর অন্যান্য মায়েরা, মানে সব মায়েরা দেখছে যে আমার ছেলে মেয়েকে কারা কারা ফলো করছে, এই এত তুখর ইংলিশ হয়েছে। এবারে যদি কেউ আমরা বলি যে বাবা একটু বাংলার কথা বলো না, বা রবীন্দ্রনাথের ওই ছড়াটা বলো না, মা গর্ব করে বলছেন তো ছড়া জানে না, বাংলা জানে না। তখন ছেলেটা গিয়ে জিজ্ঞেস করে, মা রবীন্দ্রনাথ কে গো? এই যদি পরিস্থিতি হয় কি করে হবে? তা আমাদের উত্তরণ ঘটবে এখানেই, যে ওই ছেলে মেয়েদেরকে শেখাতে হবে রবীন্দ্রনাথকে, শরৎচন্দ্রকে, বিদ্যাসাগরকে, বিবেকানন্দকে, রামকৃষ্ণদেবকে, এদেরকে শেখাতে হবে। তাহলে সংস্কৃতির উত্তরণ হবে, বাঙালি তথা বাঙালি জাতির আবার পুনরায় সেই স্বক্ষেত্রে ফিরে আসবে, এবং আমাদের ভারত জগৎ সভায় ধীরে ধীরে শ্রেষ্ঠ আসন লবে এই বাঙালি জাতির জন্য। তা আমাদের রবীন্দ্রনাথ বলে গেছেন, বা মনি ঋষিরা বলেছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তাই এই বাঙালি জাতিই পারবে সেই জায়গায় আনতে। কে নেই বাঙালি? আমাদের বাঙালি জাতির মধ্যে কে নেই বলুন তো? কোন জাতির মধ্যে এত এত মহাপুরুষ, এত বড় বড় সায়েন্টিস্ট, এত বড় বড় লেখক, এত বড় বড় বিদ্বান ব্যক্তিরা আছে? কোন জাতির মধ্যে আছে? শুধু বাঙালির ইতিহাস যদি খোলা যায়, একটার পর একটা জগৎ সভা আলো করে আছে। সেই বাঙালি জাতির মৃত্যু কি হবে? সেই বাঙালি জাতির উত্তরণ না হয়ে পারে না। সেই বাংলা সংস্কৃতি, সেই বাংলার সভ্যতা, সেই কৃষ্টি আবার আলোকিত হবে জগৎ সভায়। এটা আমার ধারণা, এটা আমার বিশ্বাস। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাকে পারলে একটু আশীর্বাদ করবেন। ধন্যবাদ। দীপান্বিতাকে নমস্কার। একদম অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এসছেন, আমাদের সময় দিয়েছেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম স্যারের সাথে, বিশিষ্ট গুণী একজন ব্যক্তি, যার কথায় প্রত্যেকটি কথা আমাদের মনের গহনে গেঁথে থাকবে, এবং শুধু মনে থাকলে হবে না, এটাকে কাজে লাগাতে হবে। বাংলা কৃষ্টি সংস্কৃতিকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে, এবং বিশ্বের দরবারে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা সবসময় মাথায় রেখে আমরা চলবো যে মাতৃভাষা আমাদের বাংলা, আমরা বাঙালি, এটা নিয়ে আমরা গর্ব করি, এবং এই বাঙালি হওয়াতে আমরা যেন ক্ষুণ্ণ না হই, আমরা যাতে এটা নিয়ে গর্ব করে বলতে পারি আমরা বাঙালি। এ বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আয়োজনে। নমস্কার।